Hello friends, welcome back to my YouTube channel. Friends, তোমরা প্রত্যেকেই জানো আমরা ঝাড়খণ্ড টেট 2026 অর্থাৎ 2026 ঝাড়খণ্ড টেটের ওপর যে ক্লাসগুলো প্র্যাকটিস সেশনগুলো চলছিল, আজকে সেটারই তৃতীয় ক্লাস। একটা কথা বলে রাখি, আমি বলেও ছিলাম এর আগে যে এই ক্লাসগুলো শুধুমাত্র যে ঝাড়খণ্ড টেটকে টার্গেট করেই করানো হচ্ছে তা নয়। ঝাড়খণ্ড টেট নাম রয়েছে ঠিকই, কিন্তু আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে, ধরো এসএসসি জিডি বা এএনএম, ঠিক আছে, এই সমস্ত এক্সাম যেখানে ইংরেজি গ্রামার রয়েছে, সেই প্রত্যেকটি পরীক্ষার জন্যই ক্লাসগুলো সমানভাবে উপযোগী। কারণ গ্রামারের তো আলাদাভাবে কোনো সেভাবে ডিভিশন হয় না, কোয়েশ্চেন সেই একইভাবে আসে, গ্রামার থেকে বলো বা ভোকাবুলারি থেকে বলো, ঠিক আছে। তাহলে যারা অন্যান্য পরীক্ষার এক্সামের প্রিপারেশন নিচ্ছ, যেগুলো খুব সামনে রয়েছে, তারাও কিন্তু এই ক্লাসগুলো দেখতে পারো, সমানভাবেই তোমাদের কাজে লাগবে আর কি, ঠিক আছে। তো আজকে আমাদের প্র্যাকটিস ক্লাস 3। এর আগে আমরা দুটো ক্লাস ইতিমধ্যেই পড়েছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি, আমাদের চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারো, ঠিক আছে। তো চলো বেশি কিছু না বলে আজকের ক্লাস শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, সিনোনিম চেয়েছে, দেখো, অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড লুসিড। আচ্ছা, এই লুসিড শব্দের অর্থ কি? লুসিড মানে হচ্ছে স্পষ্ট, ঠিক আছে। লুসিড মানে হলো স্পষ্ট। তাহলে অপশনগুলো আমরা দেখে নিই। প্রথম অপশন হচ্ছে কনফিউজিং। কনফিউজিং মানে আমরা জানি কি, বিভ্রান্তিকর, ঠিক আছে, বিভ্রান্তিকর। আচ্ছা, স্পষ্টর বিভ্রান্তিকর দুটো কি একই মানে? না, এটা তো কোনো একটা জায়গায় গিয়ে বিপরীত হয়ে যাচ্ছে, তাহলে প্রথম অপশন হচ্ছে না। আচ্ছা, দ্বিতীয় অপশন ক্লিয়ার। ক্লিয়ার মানে আমরা জানি কি, ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার, তাই না, পরিষ্কার। অপশন নাম্বার 3 দেখে নিই, ডার্ক। ডার্ক মানেও জানি অন্ধকার। আর ডাল, ডাল মানে হচ্ছে নিরস বা নিষ্প্রভ, ঠিক আছে, নিষ্প্রভ। তাহলে যদি আমরা স্পষ্ট তার এক্স্যাক্টলি সেম মিনিং বা সিনোনিম চাই, এখানে সেম মিনিং বোঝাচ্ছে কিন্তু পরিষ্কার, ঠিক আছে। ক্লিয়ার মানেও হচ্ছে অ্যাকচুয়ালি স্পষ্ট করে কোনো কিছু বা পরিষ্কার করে, তাই তো। আচ্ছা, আমাদের দ্বিতীয় যে কোয়েশ্চেনটি রয়েছে, দেখো, এখানে চেয়েছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড, ঠিক আছে, অপোজিট লাইক ওয়ার্ড। ব্যারেন। প্রথমত ব্যারেন কথার অর্থ যদি আমরা দেখে নিই, ব্যারেন মানে হলো অনুর্বর, ঠিক আছে। ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, যা উর্বর নয়, বা এটাকে আমরা বন্ধাও বলে থাকি অনেক সময়। যেমন জমির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয় যেখানে কিছু জন্মায় না, ঠিক আছে। এরপর এর বিপরীত শব্দ আমরা যদি দেখি, ধরো হার্স। হার্স শব্দটির মানে হলো কঠোর, ঠিক আছে, বা রূঢ় বলতে পারি আমরা। এরপর দেখো, রূঢ় বা কঠোর কিছু একটা জায়গায় মানে কোথাও গিয়ে মানেটা দুজনের সেম হয়ে যাচ্ছে, বন্ধা, কঠোর, তাহলে এটা সিনোনিম হতে পারে কিন্তু অ্যান্টোনিম হবে না। ড্রাই মানে কি? ড্রাই মানেও শুষ্ক, দেখো এর মানেটাও কিছুটা সেমই হচ্ছে, শুষ্ক, বন্ধা, তাই না। তাহলে এটাও সিনোনিম হতে পারে, অ্যান্টোনিম তো হবে না বা অপোজিট মিনিং হবে না। এমটি মানে খালি, তাই তো। আর ফার্টাইল মানে কি? ফার্টাইল মানে হচ্ছে উর্বর। তাহলে আমাদের যে ওয়ার্ডটা ছিল তার মানে ছিল অনুর্বর, তাহলে তার এক্স্যাক্ট যদি আমরা অপোজিট মানে জানতে চাই, সেটা হলো উর্বর বা ফার্টাইল, ঠিক আছে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 3, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিন দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ড গিভেন। মানে এই পুরো ফ্রেজটার চেয়েছে কি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বা যেটাকে বলে আমরা এক কথায় প্রকাশ। আ হ্যান্ডরাইটিং দ্যাট ক্যান নট বি রেড। একটা হাতের লেখা যেটা পড়া যায় না, মানে অস্পষ্ট কোনো হাতের লেখা, ঠিক আছে, তাকে কি বলা হবে? আচ্ছা, আমাদের প্রথম অপশন রয়েছে, দেখো, ইনফ্যালিয়েবল। এই ইনফ্যালিয়েবল মানে কি? ইনফ্যালিয়েবল মানে যার কোনো রকমের ভুল হয় না, ঠিক আছে, কোনো ভুল হয় না।
তাকে বলা হয় ইনফ্যালিয়েবল, মানে কখনো মিস্টেক করে না যে। আচ্ছা, অপশন নাম্বার 2 হচ্ছে ইলিজিবল। ইলিজিবল, ইলিজিবল মানে হচ্ছে অস্পষ্ট লেখা, ঠিক আছে। ইনকরিজেবল, ইনকরিজেবল মানে হচ্ছে যাকে শোধরানো যায় না। শোধরানো যায় না, শোধরানো যায় না মানে যার স্বভাব পরিবর্তন করা যায় না, ঠিক আছে। আর ইনভিজিবল মানে তো আমরা জানি অদৃশ্য। তাহলে এখানে এর এক্স্যাক্টলি সেম মিনিং কি হচ্ছে? তাহলে যে হাতের লেখা পড়া যায় না মানে কি? অস্পষ্ট লেখা, তাই তো? বাকিগুলো তো হবে না, তাই না? চলো, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। নিচের যে ইডিয়াম রয়েছে তার মিনিং চেয়েছে। টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার মানে হলো কি? মানে হলো, এটাকে বাংলায় এই ইডিয়ামটার মিনিং হচ্ছে আগুনে ঘি ঢালা, এটাকে বলা হয়, ঠিক আছে। আগুনে ঘি ঢালা মানে কি? আগুনে ঘি ঢালা বলতে আমরা কোন প্রবাদটাকে বোঝাই? যে কোনো একটা খারাপ পরিস্থিতি, সেটাকে আমরা মোকাবিলা না করে আরো সেটাকে বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, সেটাকে বলি যে আগুনে ঘি ঢালা হচ্ছে। তাহলে এর ইডিয়াম দেখে নি, চলো। প্রথমের অপশনটা রয়েছে কি? টু মেক আ ফায়ার বার্ন ফাইটার ব্রাইটার। তাহলে একটি ফায়ার, আগুনকে আবার ব্রাইটার বা উজ্জ্বল করে তোলা। দ্বিতীয় হচ্ছে কি? টু কাম ডাউন আ সিচুয়েশন, একটি সিচুয়েশনকে বা একটি অবস্থাকে কাম ডাউন মানে কি করা? শান্ত করা, এটা তো হচ্ছেই না। টু ওরসেন, ওরস মানে খারাপ, ওরসেন অ্যান অলরেডি ব্যাড সিচুয়েশন, একটা অলরেডি খারাপ সিচুয়েশনকে আরো খারাপ, ওরসেন, সেই দিকে নিয়ে যাওয়া। টু স্টার্ট আ নিউ প্রজেক্ট, একটি নতুন প্রজেক্ট শুরু করা। তাহলে বেস্ট অপশন এটাই, একটি খারাপ অবস্থাকে আবার খারাপের দিকে নিয়ে যাওয়া, সেটাকে আমরা বলি আগুনে ঘি ঢালা, তাই না? দেখো, fill in the blank with appropriate phrasal verb. phrasal verb জানতে চেয়েছি। প্লিজ ড্যাশ দ্য ক্যান্ডেল বিফোর গোয়িং টু বেড। তাহলে ঘুমোতে যাওয়ার আগে ক্যান্ডেল বা মোমবাতিটি কি করে দাও? নিশ্চয়ই আমরা বলবো ঘুমোতে যাওয়ার আগে মোমবাতিটি নিভিয়ে দাও। তাহলে এখানে মূলত পুট ভার্বগুলো রয়েছে, পুট ফ্রেজাল ভার্বগুলো রয়েছে। এখানে কোন ফ্রেজাল ভার্বটার মানে হলো নিভিয়ে দেওয়া? দেখো, পুট আউট মানে হচ্ছে নেভানো, পুট আউট মানে হলো নেভানো। তাহলে আমরা উত্তর অলরেডি পেয়ে গেলাম, তাই না? তাহলে পুট আউটই হবে। আচ্ছা, বাকি অপশনগুলোর মানে কি? পুট অফ মানে কি? পুট অফ মানে স্থগিত রাখা, স্থগিত রাখা, তাই না? যেটাকে বলা হয় কি? পোস্টপোন, পোস্টপোন করা, ঠিক আছে। আচ্ছা, পুট আপ উইথ মানে কি? পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, সহ্য করা মানে বিয়ার বা টলারেট, ঠিক আছে, টলারেট করা, ঠিক আছে। পুট অন মানে হচ্ছে পরিধান করা বা পরা, কোনো কিছু পোশাক আশাক পরা মানে ওয়্যার, ঠিক হলো। চলো, তাহলে এগুলো তোমরা একটু খেয়াল রাখবে। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক ওয়ার্ডটা লিখতে বলেছে। আচ্ছা, এই কমিটি স্পেলিংটা কিন্তু এর আগেও আমরা একবার পড়ে এসেছিলাম আগের ক্লাসে, সম্ভবত প্রথম ক্লাসে, এবং আমি সেখানে বলেওছিলাম যে কমিটিতে ডাবল এম এবং ডাবল টি থাকে, ঠিক আছে। ডাবল এম এবং ডাবল টি এই দুটো লক্ষ্য করলেই কমিটি স্পেলিংটা পেয়ে যাবে। দেখো, COMMI, ঠিক আছে। ও হ্যাঁ, আর ডাবল ইও থাকে। তাহলে এখানে ডাবল ই আছে, ডাবল এম আছে, কিন্তু ডাবল টি নেই। এখানে দেখো, ডাবল এম নেই, ডাবল টি ডাবল ই আছে। এখানে ডাবল এম আছে, ডাবল টি আছে, ডাবল ইও আছে, তাহলে এটা হলো কারেক্ট। fill in the blank with the correct preposition. The man was accused dash theft. একজন মানুষ, অ্যাকিউজ মানে হচ্ছে যাকে সন্দেহ করা হয়েছে, থেফট চুরির দায়ে। তাহলে অ্যাকিউজড হলো এমন একটি ভার্ব, তারপর, ঠিক আছে, এই অ্যাকিউজড বা অভিযুক্ত এই ভার্বটির পর সব সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সব সময় বসে অফ, মনে রাখবে। অ্যাকিউজড এর পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সব সময় অফ বসে, ঠিক আছে, মানে অ্যাকিউজড অফ আ ক্রাইম আর কি। তাহলে এখানে আমরা অপশন সি এর সাথে যাব। চুজ দ্য কারেক্ট ভার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স। ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। এই টাইপের কোয়েশ্চেন এর আগে আমরা একটা করেছিলাম প্র্যাকটিস ক্লাসে, এবং সেখানে বলেছিলাম যে কিছু কিছু ফ্রেজ রয়েছে যেগুলো দুটো ওয়ার্ড থাকলেও অ্যাকচুয়ালি দেখো, যখন দুটো আলাদা আলাদা নাউন আছে, ব্রেড একটা আলাদা নাউন, বাটার একটা আলাদা নাউন, অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে, মানে সাধারণ নিয়ম অনুযায়ী এর সাথে প্লুরাল বসা উচিত, তাই না, যেহেতু দুটো মিলে প্লুরাল সেন্স বোঝাচ্ছে। কিন্তু আমরা বলেছিলাম যে কিছু কিছু ফ্রেজ রয়েছে যারা দুজনে মিলে অ্যাকচুয়ালি একটা মানে তৈরি করে, যেমন এই ব্রেড অ্যান্ড বাটার, রাইস অ্যান্ড কারি এক্সাম্পল দিয়েছিলাম, এদের সাথে কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্ব হয়, ঠিক আছে। কেন সিঙ্গুলার ভার্ব হয়? কারণ এই দুটো মিলে এরা একটা সিঙ্গেল ইউনিটকে রিপ্রেজেন্ট করে। কেন সিঙ্গেল ইউনিট রিপ্রেজেন্ট করে? কারণ এদের মিনিংটা কমপ্লিট হয় দুটো মিলে, ঠিক আছে। এখানে ব্রেড অ্যান্ড বাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি খাদ্য। আমরা যেমন বলি না খাদ্য বস্ত্র বাসস্থান, সেই খাদ্য, যে খাদ্য এখানে ব্রেড অ্যান্ড বাটার, এটা দুটো মিলে একটা ইউনিট, শুধু ব্রেড বা শুধু বাটার আলাদা আলাদা করে নয় কিন্তু, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা এখানে ইজ করব, বোঝা গেল? দেখো, fill in the blanks with correct tense. By next year he dash his university degrees. তাহলে নেক্সট ইয়ার মানে বুঝতে পারছি যে ফিউচারের কথা বলা হচ্ছে, তার মানে আমরা খুব সহজেই এই দুটোকে বাদ দিয়ে দিতে পারি। পারি কি পারি না? কারণ ফিউচারের কথা বলা হচ্ছে মানে আমরা জানি ফিউচারের ক্ষেত্রে শ্যাল বা উইল এগুলো আসবে আমাদের সাথে, তাই না। তাহলে এই দুটোতে শ্যাল বা উইল নেই, তার মানে এটাকে বাদ দিলাম, এটাকে বাদ দিলাম, পড়ে থাকলো দুটো, উইল কমপ্লিটেড, উইল হ্যাভ কমপ্লিটেড। এরপর দেখতে হবে আমাদেরকে কোন টেন্সে রয়েছে। দেখো, ভবিষ্যতে কোনো একটি কাজ একটি নির্দিষ্ট সময়ে সম্পন্ন হবে, এই রকম যদি বোঝায় তখন হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স বোঝায়, ঠিক আছে। এই ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে শ্যাল বা উইল, মূলত উইলে বসে, শ্যাল বা উইল, এটা বসার পর হ্যাভ, এবং তারপর ভার্বের থার্ড ফর্ম বসে মূলত, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সে আমরা কিসের সাথে যাব? হি উইল হ্যাভ কমপ্লিটেড, হি উইল হ্যাড কমপ্লিটেড, অপশন বি। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স, প্লিজ হেল্প মি। সেন্টেন্সটি পড়লে আমরা বুঝতে পারছি যে এটা কোন সেন্টেন্সে রয়েছে। আমরা যদি সেন্টেন্সের স্ট্রাকচার ওয়াইজ দেখি, এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না, ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ বা কাইন্ড যখন থাকে, প্লিজ বা কাইন্ডলি, এই ওয়ার্ডগুলো দিয়ে যখন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় এবং তার যদি আমরা প্যাসিভ ভয়েস করি, তখন আমরা ওই বাক্যটি অবশ্যই ইউ আর রিকোয়েস্টেড টু এটা দিয়ে শুরু করব। খুব ইম্পর্টেন্ট, এই ট্রিক্সটা এটা লিখে রাখতে পারো খাতায়, যে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো ভয়েস চেঞ্জ যখন থাকবে, বাক্যটি যদি প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয় অ্যাক্টিভে, তখন আমরা তার প্যাসিভ করার সময় ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে বাক্যটি শুরু করব। তাহলে দেখো, ইউ আর রিকোয়েস্টেড টু কোথায় রয়েছে? ইউ আর অর্ডার টু হেল্প মি, না, প্লিজ আছে মানে অর্ডার তো হবে না, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। দ্বিতীয়ত, লেট আই বি হেল্পড হবে না, হেল্প শুড বি ডান হবে না, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, কেউ আমার কাছে সাহায্য চাইছে, রিকোয়েস্ট করছে, তাই না। চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ, দ্যাট মিনস ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে, তাই না, ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, তোমাকে ইনডাইরেক্ট স্পিচে সেটাকে পরিবর্তন করতে হবে। দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই জায়গাটাকে লক্ষ্য করো। এই যে সেন্টেন্সটি রয়েছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটি একটি ইউনিভার্সাল ট্রুথের কথা বলছে, তাই না। ইউনিভার্সাল ট্রুথ কোনগুলো? যেগুলোকে বলা হয় বাংলাতে চিরন্তন সত্য, মানে হলো
যেগুলো সব দিনের জন্যই সত্য বা সব জায়গাতে গেলেই সত্য হবে। আচ্ছা, যেহেতু আমাদের রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, তাই না? যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, কিন্তু রিপোর্টেড স্পিচটি রয়েছে চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, সেই জন্য এখানে টেন্সের পরিবর্তন হবে না। অ্যাকচুয়ালি রিপোর্টিং ভার্ব যখন পাস্টে থাকে তখন টেন্সের পরিবর্তন হয়, কিন্তু যেহেতু রিপোর্টেড স্পিচ, এটা রিপোর্টেড স্পিচ, যেহেতু রিপোর্টেড স্পিচ ইউনিভার্সাল ট্রুথ রয়েছে, আমরা টেন্সের কোনো পরিবর্তন করতে পারবো না। তাহলে দেখো প্রথম অপশন কি রয়েছে, দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভড রাউন্ড দ্য সান। তাহলে এখানে মুভড হয়েছে মানে কি, টেন্সের পরিবর্তন হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সটা যদি দেখি, দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে কোনো পরিবর্তন হয়নি। তৃতীয় দেখো, দ্য টিচার্স টোল্ড, সেড জায়গায় টোল্ড হয়েছে, দ্য আর্থ হ্যাজ মুভ করেছে। দ্য টিচার আস্কড ইফ দ্য আর্থ, ইফ কোথা থেকে আসছে, তার মানে এটাও হলো না, এটাও হলো না, এটাও হলো না, কেবলমাত্র এখানে কোনো পরিবর্তন করা হয়নি। তাহলে আমরা অপশন বি এর সাথে এখানে যাব। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন হুইচ দ্য সেন্টেন্স কন্টিনিউজ আ গ্রামাটিক্যাল এরর, মানে এরর কারেকশন। এই বাক্যটির কোন জায়গাতে ভুল রয়েছে। ঠিক আছে, হি ইজ সিনিয়র দ্যান মি ইন দিস প্রফেশন। আমরা গ্রামার ক্লাস যখন করছিলাম, আমাদের যে গ্রামার সিরিজের ক্লাস এই চ্যানেল থেকেই করানো হয়, সেখানে যখন আমরা অ্যাডজেক্টিভ পড়েছিলাম এবং তারপর যখন ডিগ্রি পড়েছিলাম, সেখানে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলা হয়েছিল যে সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র, এই যে লাস্টে আই ও আর যাদের থাকে, এই রকম যখন তোমরা কোনো ওয়ার্ড পাবে এবং তারপর যদি কম্পারেটিভের দেন থাকে, মানে এটা কম্পারেটিভ ফর্মে যেহেতু রয়েছে এই বাক্যটি কম্পারেটিভ ডিগ্রিতে, এই আই ও আর থাকা বাক্যগুলোর পরে অ্যাকচুয়ালি দেন না বসে, ঠিক আছে, টু বসে। ঠিক আছে, এদের পর দেন না বসে টু বসে, মানে সিনিয়র দেনটা অ্যাকচুয়ালি ভুল, সিনিয়র টু হয়। যদি কেউ জানতে চাও তো এই চ্যানেলের একটা প্লে লিস্ট পাবে তোমরা, যেখানে কমপ্লিট গ্রামার বাংলাতে রয়েছে, ওখান থেকে ক্লাসটি করতে পারো। তাহলে ভুল রয়েছে কোন অপশনটাতে, সিনিয়র দেন, মানে অপশন বি। বাকি সেন্টেন্সটা কিন্তু ঠিক রয়েছে। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট আর্টিকেল। আর্টিকেল সঠিক বসাতে বলেছে, আই মেট ড্যাশ ইউরোপিয়ান ইন দ্য মার্কেট ইয়েস্টারডে। আচ্ছা, আমাদেরকে যেতে হবে এই ওয়ার্ডটির সাথে। এর উচ্চারণটা কি, সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে ইউরো কিন্তু নয়, ইউরোপিয়ান কিন্তু নয়। এর উচ্চারণটা যদি তুমি করো, এর উচ্চারণ হচ্ছে ইউরো, মানে ওয়াই ইউ দিয়ে শুরু হচ্ছে বাক্যটা। পারফেক্ট যেটা এর উচ্চারণ সেটা ইউরো, মানে ওয়াই দিয়ে থাকছে। তাহলে ওয়াই যেহেতু কি, ওয়াই যেহেতু একটি কনসোনেন্ট, তাহলে ওয়াই এর সাউন্ড যেহেতু এর আসছে প্রথমে, এর সাউন্ডটা যেহেতু ওয়াই এর মতো আসছে প্রথমে, এই জন্য কনসোনেন্ট সাউন্ডের জন্য এখানে বসবে এ, নাকি অ্যান বসবে। ঠিক আছে, চলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট কনজাংশন। সঠিক কনজাংশন বসাতে বলেছে, নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন ড্যাশ দ্য ট্রেন লেফট। আচ্ছা, খুব সুন্দর একটি কোয়েশ্চেন। দেখবেন নো সুনার দিয়ে প্রায়শই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এক্ষেত্রে মনে রাখবে, যখন এই নো সুনার দিয়ে কোনো বাক্য শুরু হবে, নো সুনারের পর যে ভার্বটি বসবে সেটি সবসময় কিন্তু পাস্টে থাকবে। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে যখন একটি পার্ট এই সেন্টেন্সের কমপ্লিট হচ্ছে, দ্বিতীয় পার্ট শুরু হচ্ছে, তার আগে এখানে দেন বসবে। এটা অবভিয়াসলি সবসময় বসবে, মানে নো সুনার দিয়ে শুরু হওয়া প্রত্যেকটি বাক্যের ক্ষেত্রে এটা বসবে। তাহলে নো সুনার যখন থাকবে তার সাথে কিন্তু দেন বসবেই। দেখো এই সেন্টেন্সটি মূলত দুটি পার্ট। নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন, এটা একটা সেন্টেন্সের পার্ট। পরবর্তীকালে বলা হচ্ছে দ্য ট্রেন লেফট। ঠিক আছে, তাহলে যেখানে সেন্টেন্সটির একটি পার্ট শেষ হচ্ছে তারপরে দেন দিয়ে সেন্টেন্সটি শুরু হবে। বোঝা গেল? এবং এটি হলো এখানে একটি কো রিলেটিভ কনজাংশন। ঠিক আছে, কো রিলেটিভ
কনজাংশন, মনে থাকবে? ঠিক আছে, তাহলে নো সুনারের সাথে সর্বদা দেন বসে। আবার দেখবে এই জায়গাতে নো সুনারের পরিবর্তে অনেক সময় বসে কি হার্ডলি বা স্কার্সলি, এই ওয়ার্ডগুলো দিয়েও কিন্তু বাক্য শুরু হয় অনেক সময়। তখন কিন্তু এই দেন না বসে, দেন না বসে তখন বসবে এদের সাথে ওয়েন। ঠিক আছে, নো সুনারের সাথে দেন বসে, আর এই ওয়ার্ডগুলো থাকলে তাদের সাথে ওয়েন বসবে। বাকি সব নিয়ম কিন্তু সেম। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম আবার of the given word meticulous। ঠিক আছে, meticulous, meticulous এই শব্দটির মানে হলো প্রচন্ড পরিমাণে যত্নবান। ঠিক আছে, অতিরিক্ত যত্নবান, বা কিছুটা সময় অতিরিক্ত যত্নবান মানুষ কেমন হয়, খুঁতখুঁতে হয়, তাই না? ভীষণ যত্নবান যারা, তারা অনেক সময় খুঁতখুঁতে হয়, মানে সব জিনিসে খুঁত খুঁজে হয়তো বের করে। এরপর এর যে অপশনগুলো রয়েছে দেখো, কেয়ারলেস। কেয়ারলেস মানে আমরা জানি কি, কেয়ারলেস মানে যে কিন্তু অসতর্ক একজন মানুষ, তাই না? অসতর্কতা রয়েছে, তাহলে কেয়ারলেস বা অসতর্কতা নিশ্চয়ই যত্নবানের সিনোনিম হবে না, এটা উল্টো হয়ে যাচ্ছে, মিনিংটা অ্যান্টোনিমের দিকে যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় যে ওয়ার্ডটি রয়েছে স্লোপি, স্লোপি ওয়ার্ডটা তো এর সাথে কোনো সম্পর্কই নেই, স্লোপ থেকে এসছে। স্লোপি মানে হচ্ছে তোমার অসতর্ক, অসতর্ক। ঠিক আছে, কেয়ারফুল মানে কি, কেয়ারফুল মানে যিনি যত্নবান বা সতর্কতার সাথে যিনি কাজ করেন, মানে সতর্ক রিলেটেড। আর হ্যাস্টি, হ্যাস্টি মানে হচ্ছে তাড়াহুড়ো করা, তাড়াহুড়ো করা। তাহলে যদি আমরা মেটিকুলাসের সিনোনিম বলতে চাই বা খুঁজতে চাই, সেক্ষেত্রে সিনোনিম আসছে কোনটা, বা সমান মিনিং একই মানে হচ্ছে যত্নবান। যেহেতু মেটিকুলাস মানে যত্নবান, তাহলে আমরা কেয়ারফুলের সাথে যাব। বাকিগুলো প্রত্যেকটাই দেখো অসতর্ক, মানে স্লোপি বা কেয়ারলেস বা হেস্টি, এগুলো প্রায় অ্যান্টোনিম। এই দুটো তো একদম অপোজিট ওয়ার্ড, তাই না? চলো পরের প্রশ্ন রয়েছে কি, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, মানে বিপরীত শব্দ অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যারোগ্যান্ট। অ্যারোগ্যান্ট একটি বহুল প্রচলিত শব্দ। অ্যারোগ্যান্ট মানে কি, অ্যারোগ্যান্ট মানে হচ্ছে অহংকারী। ঠিক আছে, অহংকারী। এরপর অহংকারীর অ্যান্টোনিম চেয়েছে। প্রথম ওয়ার্ড আছে প্রাউড, প্রাউড মানে গর্বিত। আচ্ছা, গর্বিত যিনি থাকেন নিজের প্রতি, নিশ্চয়ই তার সাথে অহংকার আছে, তাহলে প্রাউড মানে আমরা অহংকারীও বলতে পারি, তাই না? দ্বিতীয় হচ্ছে হাম্বল। হাম্বল মানে কি, হাম্বল মানে হচ্ছে বিনয়ী, হাম্বল মানে বিনয়ী। রুড, রুড অনেক সময় বলা হয় যে রুড বিহেভিয়ার, তার মানে অভদ্র বা অসভ্য আচরণ। আর ক্লেভার মানে তো চালাক। তাহলে আমাদেরকে যেহেতু চেয়েছে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ, তাহলে অহংকারীর বিপরীত কি হবে, বিনয়ী, হাম্বল। তাহলে অপশন বি এর সাথে যাব, কারণ গর্বিত বা অহংকারী এটাও সেম মিনিং হয়ে যাচ্ছে, অভদ্র কিছুটা মানে সেম মিনিং আসছে, তাই না? পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম ওয়ান্স ইন আ ব্লু মুন। ওয়ান্স ইন আ ব্লু মুন মানে আগে জানতে হবে, ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে এমন কিছু ঘটনা যেগুলো বিরলভাবে ঘটে। বিরলভাবে ঘটে মানে মাঝে মাঝে বা কোনো দিন কবু কবু ঘটে, রোজ কিন্তু ঘটে না, মানে ভেরি রেয়ারলি যেগুলো। ঠিক আছে, প্রায়শই যেগুলো দেখা যায় না, সেই রকম কিছু ওয়ান্স ইন আ ব্লু মুন। তাহলে ফ্রিকুয়েন্টলি, অপশন এ ফ্রিকুয়েন্টলি কি করে হবে, কারণ ফ্রিকুয়েন্টলি মানে কি, ফ্রিকুয়েন্টলি মানে প্রায়শই বা হামেশাই। আচ্ছা, অপশন বি যদি দেখো তুমি, রেয়ারলি মানে মাঝে সাঝে বা কখনো সখনো। অলওয়েজ মানে সর্বদা, নেভার মানে কখনোই না, তাহলে এগুলো একটাও হবে না, রেয়ারলি। ঠিক আছে,
fill in the blank with the correct conditional structure. কন্ডিশনাল গ্রামারের একটি বিশেষ গুরুত্বপূর্ণ পার্ট। আমরা জানি যে কন্ডিশনাল রয়েছে কতগুলো, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এই চারটি কন্ডিশনাল স্ট্রাকচার রয়েছে, তাদের বিশেষ কিছু নিয়ম রয়েছে, সেটা আমরা গ্রামারের কমপ্লিট গ্রামারের যে ক্লাস হয় সেই ক্লাসের মধ্যে নিশ্চয়ই পড়ব। তো এখানে যেটুকু জানার দরকার, দেখো প্রশ্নটি রয়েছে ইফ ইট রেইনস, আই ড্যাশ নট গো টু দ্য মার্কেট। এখানে অ্যাকচুয়ালি ব্যবহৃত হয়েছে যে কন্ডিশনাল সেটি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ঠিক আছে, বলে দিচ্ছি। এরপরে ফার্স্ট কন্ডিশনালের সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে যেটা ইফ ক্লজ, মানে যে পার্টটা ইফ দিয়ে শুরু হয়েছে, দেখো এই একটা পার্ট ইফ দিয়ে শুরু হয়েছে আর পরের আরেকটি পার্ট, দুটো পার্টে সেন্টেন্সটি বিভক্ত আছে। যেটি ইফ ক্লজ সেটি সব সময় ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে ইফ ক্লজটি হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স দিয়ে। ঠিক আছে, মানে সিম্পল প্রেজেন্ট যে টেন্সটি, ইফ ক্লজটি হবে সিম্পল প্রেজেন্ট দিয়ে, এবং অপর যে ক্লজটি থাকছে মানে সেকেন্ড পার্টটা, এই পার্টটা সবসময় ফিউচার ইনডেফিনাইট দিয়ে হবে। ঠিক আছে, ফিউচার ইনডেফিনাইট দিয়ে বা সিম্পল ফিউচার দিয়ে। বোঝা গেল? তাহলে ফার্স্ট কন্ডিশনালের নিয়ম হচ্ছে ইফ ক্লজে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার হয়, আর দ্বিতীয় ক্লজটাতে ইফ ক্লজের বাদ দিয়ে যে ক্লজটা থাকছে সেখানে ফিউচার ইনডেফিনাইট টেন্স ব্যবহার হয়। দেখো এখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট ব্যবহার করা হয়েছে, এটা দেখেই আমরা বুঝতে পারলাম যে এটা ফার্স্ট কন্ডিশনাল। তাহলে পরবর্তীকালে পরবর্তী পার্টটাতে যদি আমরা ফিউচার ইনডেফিনাইট বা সিম্পল ফিউচার বসাতে চাই, তাহলে আমরা আই এর পর কোন অপশনে যাব? আই শ্যাল। বাকিগুলো কেন হচ্ছে না? উড পাস্ট ফর্ম উইলের, শুড শ্যালের পাস্ট ফর্ম, কুড ক্যানের পাস্ট ফর্ম, তিনটাই পাস্ট ফর্ম যেহেতু রয়েছে শ্যালের সাথে, এই জন্য আমরা গেলাম। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরর কারেকশন। সেন্টেন্সটি দেখি, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ সুন। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ সুন। দেখো এক্ষেত্রে মনে রাখবে যে টু এর পর সব সময় টু যেখানে বসবে তারপর যে ভার্বের ফর্মটি বসে সেটি সব সময় কি ফর্ম বসে? টু এর পর সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ঠিক আছে, কিন্তু লুক ফরওয়ার্ড টু যখন থাকে, লুক ফরওয়ার্ড টু বা লুক ফরওয়ার্ড টু অথবা উইথ আ ভিউ টু বা অ্যাডিক্টেড টু, যখন এগুলো পাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার হওয়া অবস্থাতে, যে লুক ফরওয়ার্ড টু বা উইথ আ ভিউ টু বা অ্যাডিক্টেড টু বা অ্যাকাস্টম টু, ঠিক আছে, এগুলো যখন এই ফ্রেজগুলো ইউজ হয়, এই ফ্রেজগুলো সব পরে কিন্তু টু এর পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ভার্বের সাথে আইএনজি যোগ হয়, কেন হয়? কারণ সেটা ইউজ হয় জেরান্ড হিসেবে। ঠিক আছে, তখন সেই ইউজটা হয় জেরান্ডের মতো। তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড অ্যাকচুয়ালি হতো এটা। ঠিক আছে, টু মিটিং, এখানে অ্যাকচুয়ালি মিটিং হতো, টু মিটিং ইউ সুন। তাহলে ভুল আছে কোথায়? টু মিটে, মানে অপশন সি তে। বুঝতে পারলে? তাহলে যে ক্ষেত্রে দেখবে যে সেন্টেন্সের মধ্যে এই ফ্রেজগুলো রয়েছে, লুক ফরওয়ার্ড টু বা উইথ আ ভিউ টু বা অ্যাডিক্টেড টু বা আরেকটা বললাম অ্যাকাস্টমড টু, তাহলে এগুলো থাকলে তারপর কিন্তু টু প্লাস ভি ওয়ান হয় না, টু প্লাস ভি ওয়ান এর সাথে আইএনজি বসে, নর্মালি টু প্লাস ভি ওয়ানই হয়। ঠিক আছে, এই জন্য অপশন সি হলো আমাদের সঠিক উত্তর। চলো আজকে শেষ প্রশ্ন যেটি রয়েছে, চুজ দ্য কারেক্ট প্রেপোজিশন। ইউ শুড অ্যাভেইল ইউর সেলফ ড্যাশ দিস গোল্ডেন অপরচুনিটি। অ্যাভেইল, অ্যাভেইল মানে হচ্ছে সুযোগ গ্রহণ করা। এই শব্দটির পর অ্যাপ্রোপ্রিয়েট একটি প্রিপোজিশন বসে অ্যাভেইলের পর। ঠিক আছে,
অ্যাভেইল এর পর সবসময় বসে অফ। এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট একটি প্রিপোজিশন, অ্যাভেইল অফ। তাহলে আমরা অপশন সি এর সাথে যাব, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, যখন এই সেন্টেন্সে অ্যাভেইল ওয়ার্ডটি ইউজ হবে এবং তারপর যে আমরা বলছি অফ প্রিপোজিশনটা বসবে, তার মাঝে কিন্তু একটি রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন কি? আমাদের প্রোনাউনের ক্লাসে পড়ানো হয়েছে যে যে সমস্ত পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফস বসে এবং একটি নতুন প্রোনাউন তৈরি করে। তাহলে দেখো এখানে অ্যাভেলের পর ইয়োর সেলফ বসেছে, তার মানে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপর বসবে অফ, তাই না? তাহলে এটা মাথায় রাখবে। তো চলো আজকের পর্যন্ত এতটাই থাক। তোমরা যারা এতক্ষণ ক্লাসটি দেখলে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন কোনো ক্লাসে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।